প্রিয় দর্শক, প্রতি বছরের ন্যায় এবছরও ৪ ফেব্রুয়ারি ২০২৫ পালিত হয়ে গেল বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ইউনাইটেড বাই ইউনিক, অর্থাৎ স্বকীয়তায় সংঘবদ্ধ। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডক্টর অনন্যা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ বাংলাদেশে ক্যান্সারের আধুনিক চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। বাংলাদেশে ক্যান্সারের আধুনিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের ক্লিনিক্যাল অনকোলজি এবং রেডিওথেরাপি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। ধন্যবাদ স্যার আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, আমরা ভালো আছি। স্যার, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে ৪ ফেব্রুয়ারি ২০২৫ বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়ে গেল। এর প্রতিপাদ্য বিষয়টা এবার কি ছিল এবং এই বিষয়ে আপনার যদি কোনো পরামর্শ বা মতামত থাকে। আপনাকে ধন্যবাদ। এইবারের প্রতিপাদ্য ছিল ইউআইসিসি যেটা করেছে ২০২৫ থেকে ২৭, সেটা ছিল ইউনাইটেড বাই ইউনিক। অর্থ হলো স্বকীয়তায় ঐক্যবদ্ধ, মানে হলো প্রত্যেকটি ক্যান্সার রোগীর কিন্তু অভিজ্ঞতা, কষ্ট এক এক রকম। তো ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন কষ্ট একত্রে করে আমরা যদি একসাথে কাজ করি, সেটা হলো স্বকীয়তায়, নিজস্ব স্বকীয়তায় ঐক্যবদ্ধ। আমরা জানি যে মানুষের জীবনের তার ব্যক্তিগত, সামষ্টিক এবং মানে সামগ্রিকভাবে জনগোষ্ঠীর একত্রিত বা কমিউনিটির যদি একত্রিতভাবে একসাথে সরকারি বেসরকারি সবাই মিলে যদি একসাথে আমরা কাজ করি একটি লক্ষ্যে, যে রোগী কেন্দ্রিক একটা লক্ষ্যে কাজ করি, তাহলে আমরা এই মানুষের দুঃখ, কষ্ট, বেদনা এই মানুষটাকে তার কেন্দ্রবিন্দুতে রাখতে পারি। যে মানে আসলে উদ্দেশ্যটাই হলো যে পিপল সেন্টার কেয়ার, যে মানুষটা কেন্দ্রে থাকবে আর সেবাটা তার চারপাশ থেকে আসবে, এবং সে শুধু একা নয়, তার পরিবার, সে নিজে এবং তার পরিবারও এইটার অংশ হবে। কারণ হচ্ছে একজন মানুষকে চিকিৎসা করার মানে শুধু তার রোগকে চিকিৎসা করা না, তাকে পরিপূর্ণভাবে চিকিৎসা করা, তার পরিবারকে সাপোর্ট দেয়া, পাশাপাশি হলো এই একসাথে যদি কমিউনিটি, সমাজ যদি একসাথে এগিয়ে আসে, তাহলে আমরা এই রোগগুলোকে প্রতিরোধ করতে পারবো, আগে আগে ধরতে পারবো এবং পৃথিবীর লক্ষ লক্ষ ক্যান্সার রোগীকে বাঁচাতে পারবো। আচ্ছা স্যার, আপনি বলছিলেন ২০২৫ থেকে ২০২৭ সালের কথা। তো এই সাল তিনটাকে কেন্দ্র করে বিভিন্ন অর্গানাইজেশন কি কি পদক্ষেপ হাতে নিয়েছে? ইউআইসিসি তো সারা বছর মানে এটা একটা বড় অর্গানাইজেশন, সারা পৃথিবীব্যাপী এই অনুষ্ঠানটা হয়েছে, বাংলাদেশের ক্যান্সার সেন্টারগুলোও করেছে এবং আমরা স্কয়ার হসপিটালও কিন্তু এই উপলক্ষে অনুষ্ঠান করেছি এবং মাছরাঙ্গাও আমাদের অনুষ্ঠানটা কভার করেছে। এবার আমরা র্যালি করেছি, আমরা এই নিয়ে কথাবার্তা বলেছি, আমরা এই বিষয়গুলো যাতে করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে রোগীদের মধ্যে, সেগুলো কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। তো এক এক হাসপাতাল এক এক জায়গায় এক এক ধরনের মানে কাজ করেছে বাংলাদেশে, এবং অনেকে প্রবন্ধ লিখেছে, আমারও একটা প্রবন্ধ প্রথম আলোতে ছাপিয়েছে। তো এইরকমভাবে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন আঙ্গিকে তার কাজগুলোকে সবাই মিলে আমরা যেটা বলছি মানে স্বকীয়তা, এখানেও স্বকীয়তায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আচ্ছা স্যার, এখন একটু জানতে চাই আপনার কাছে, এই যে কার্সিনোমা বা ক্যান্সার, এটা একটা মরণ ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে, এটা বলতে আসলে আমরা কি বুঝি? না, আমরা দেখেছি যে ক্যান্সারের, আমরা বলছি এভরি ফ্যামিলি এখন এফেক্টেড বাই ক্যান্সার। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিজি বলেছিলেন এক সময় যে এমন একটা সময় আসবে পৃথিবীর ঘরে ঘরে ক্যান্সার থাকবে, মানুষের ঘরে ঘরে। বাংলাদেশেও কিন্তু খোঁজ নিলে দেখবেন কাছাকাছি পরিবারের কেউ বা আত্মীয়দের মধ্যে কেউ বা জানাশোনা কারোর মধ্যে কিন্তু ক্যান্সার আপনি পাচ্ছেন, যেটা কিন্তু আগে ছিল না। তো এই পরিস্থিতিগুলোর জন্য তো এইটা কিন্তু সারা পৃথিবীতে ব্যাপী একই অবস্থা। তো বাংলাদেশে এটার কারণ কি? আসলে বাংলাদেশের কারণ বায়ু দূষণ একটা বড়। ঢাকা শহরে যদি চিন্তা করেন, ঢাকা শহর হলো পৃথিবীর অন্যতম বায়ু দূষিত এলাকা, যেখানে আমরা বলছি সাম্প্রতিক এটি গবেষণায় দেখা গেছে যে ইভেন সিগারেটের চাইতেও বেশি ক্ষতিকর। ঢাকা শহরের বাতাসের দূষণের মাত্রা সিগারেটের চাইতে বেশি ক্ষতি। এইটার কারণেও কিন্তু মানুষের ক্যান্সার হতে পারে একটা। তারপর ধরেন তামাক তো আছেই, তামাক আছে, আমাদের অ্যাসবেস্ট আছে শিবরেকি ইন্ডাস্ট্রিতে, তারপরে আমাদের এই যে মানে ভেজাল খাদ্য, ফলমূল, এগুলোর সবকটার মধ্যেই কিন্তু আপনার নানা ধরনের আছে, ক্ষতিকর ক্যান্সারের উপাদান আছে, যেগুলো কিন্তু ক্যান্সার করতে পারে। তো এইসব ব্যাপারে কিন্তু যেমন টেক্সটাইলের যেই রঞ্জক পদার্থ, ফুড কালার যেটা বলি আমরা, ফুড কালার না ইউজ করে
বেশিরভাগ দোকানে যে সামনে যেমন রমজান আসতেছে, রমজানের সময় যেটা বেগুনি তৈরি করা, জিলাপি তৈরি করা, এগুলোর মধ্যে যে রঞ্জক ব্যবহার করে সেটা কিন্তু সবই টেক্সটাইল ডাই, এবং সেটা কিন্তু সবকটাই ক্যান্সার তৈরি করতে পারে। এমনকি যে আমরা মুড়ি সাদা করি, আমরা একটু আগে আমাদের ইয়েতে দেখেছি, এটাও কিন্তু ইউরিয়া দিয়ে করি, এটাও কিন্তু ক্যান্সার তৈরি করে। আচ্ছা। আর আরেকটা জিনিস আছে, যেমন টেনারিতে যেটা বজ্র থাকে সেখান থেকে ক্রোমিয়াম বের হয়, ওই ক্রোমিয়াম দিয়ে আমাদের পোলট্রি ফিড তৈরি করা হয়। ওইটা হাঁস মুরগি খায়, গরুকে খাওয়ানো হয়, গবাদি পশু খাওয়ানো হয়, মাছকে খাওয়ানো হচ্ছে। তার অর্থ হলো এগুলো সবকটা কিন্তু প্রবলেম তৈরি করছে। আচ্ছা স্যার, আপনার কথার প্রসঙ্গে একটু বলতে চাই, অকুপেশনাল যে হেলথ হ্যাজার্ড, এটার সাথে আসলে ওই ক্যান্সারের সম্পর্কটা কীরকম? এটা আমরা বলছি প্রায় বলা হয়ে থাকে যে 10% কেসে কিন্তু এরকম থাকে। যেমন একটা উদাহরণ দিলাম অ্যাসবেস্টস, যেমন টেক্সটাইলের কথা বললাম, ফার্টিলাইজার ফ্যাক্টরি, অন্যান্য ইস্যুগুলো কথা বললাম। কি অ্যাসবেস্টসটা কীরকম, যদি আপনি চট্টগ্রামের শিপবিকিং ইন্ডাস্ট্রি আছে বা অন্য জায়গায় আছে কিনা জানি না বাংলাদেশে, ওখানে কিন্তু ভেতরে যে জিনিসপত্রগুলো তৈরি হয়, আমি কিছুদিন আগে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য হিসাবে এই সরকারে কিছুদিন আগে আমাকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য করেছেন। তো এই কারণে আমি একবার ওখানে দেখতে গিয়েছিলাম চট্টগ্রামে। ওখানেও কিন্তু অনেকগুলো প্রায় হাজার হাজার মানুষ কাজ করেন, কিন্তু এই প্রোটেকশন নেওয়া দরকার। কারণ হচ্ছে অ্যাসবেস্টসের দিয়ে ভেতরে জিনিসপত্রগুলো তৈরি করা হয় শিপে, রুমের ফার্নিচার, রুমের অন্যান্য জিনিসগুলো, তো বিভিন্ন জিনিসপত্র এরকম তৈরি করা হয়। তো ওই জিনিসটার সমস্যাটা হলো, ওই অ্যাসবেস্টস যদি আপনার শরীরে মানে শ্বাস প্রশ্বাসের সাথে ইনহেল হয়, এবং তাহলে কিন্তু মেজোথেলিয়াম বলে এক ধরনের ক্যান্সার হতে পারে, এবং এটা কিন্তু নিশ্চিতভাবে হবে। আচ্ছা, এরকম। তো সেই জন্য এটা একটা মারাত্মক ঝুঁকি। এছাড়াও অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রির কিন্তু ডাই যেটা আছে, টেক্সটাইল ডাই, ওটাও কিন্তু রঞ্জক পদার্থটা কিন্তু কার্সিনোজেনিক, মানে ক্যান্সার তৈরি করে। আচ্ছা স্যার, প্রথমে আপনাকে একটু অভিনন্দন জানাচ্ছি যে আপনি স্বাস্থ্য সংস্কার কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে এই সংস্কার কমিশন ক্যান্সারকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে? আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে আমাদের যে সমস্ত রোগীরা দেশের বাইরে যান, ক্যান্সার, তার মধ্যে ক্যান্সার হলো অন দ্য টপ, মানে সবার, অলমোস্ট সবার উপরে। তো এটার জন্যেই এটাকে অন্যতম, বর্তমান সরকারও কিন্তু অন্যতম সর্বাধিক গুরুত্ব দিচ্ছে কিন্তু এটাকে। কারণ ক্যান্সারের ফ্যাসিলিটি তৈরি করা, ক্যান্সারের আমাদের মেশিন দরকার 180টা, আছে মাত্র 20টা, ব্রাকিথেরাপি দরকার 150টা, আছে মাত্র 18-19টা, কেমোথেরাপি আছে অনেকগুলোই তৈরি হচ্ছে, কিন্তু দাম অনেক বেশি। স্বাস্থ্য বিমা তৈরি করা দরকার, নাহলে রুগীরা কোত্থেকে কিনবে। তো এই সমস্ত সামগ্রিক বিষয়গুলো কিন্তু এই কারণেই ক্যান্সার কিন্তু এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ। কারণ রুগীরা যেহেতু দেশের বাইরে যখন যাচ্ছে, তার মানে দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা কিন্তু বাইরে চলে যাচ্ছে। তো সরকারি এবং বেসরকারি উদ্যোগে যদি সেবাটা মানুষের জন্য সহজ করা যায়, তাহলে বাংলাদেশ উপকৃত হবে, সেই মানে ধারণা থেকেই কাজগুলো করা হচ্ছে। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে এই যে সংস্কার কমিশনটা, এরা হচ্ছে স্যার কি কি মানে ক্যান্সারের এই স্বাস্থ্য খাতটা নিয়ে কি কি চ্যালেঞ্জ ফেস করছে? না, এটা তো চ্যালেঞ্জগুলো তো আমি আপনাকে বললামই, যে আমাদের যন্ত্রপাতির অভাব, আমাদের গবেষণার অভাব, আমাদের রুগীদের আর্থিক সীমাবদ্ধতা। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের রোগটা, আমাদের দেশে যখন রুগীদের ক্যান্সার নিয়ে নিতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে স্টেজ 3-4-এ চলে যায়, এবং তাতে করে ওই রুগীদের চিকিৎসা করা অত্যন্ত ব্যয়বহুল হয়, কিন্তু চিকিৎসা করে খুব ভালো ফলও দেওয়া যায় না। কিন্তু আমরা যদি এরকম করতে পারতাম যে রুগীগুলোকে দ্রুত ধরতে পারতাম চিকিৎসা করে, যে আর্লি ডিটেকশন করতে পারতাম, তাহলে কিন্তু অনেক লাভ হতো। যেমন ভারতে কিন্তু এক একটা রুগীরকে ভারতের প্রদেশগুলো 5 লক্ষ রুপি করে চিকিৎসার জন্য দিয়ে থাকে। সেখানে কিন্তু বাংলাদেশে কিন্তু রুগীগুলোকে কোনো কিছুই দেওয়া হয় না, কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু তাদের খরচ হয়। তো এই কারণে সরকারি খাতে কিন্তু হাসপাতালগুলোতে ক্যান্সার সেবাটা কিন্তু এতই অপ্রতুল হয়ে আছে যে বেশিরভাগ জায়গাতে রেডিওথেরাপি মেশিন নাই, নষ্ট। এবং ক্যান্সার হাসপাতালে সাম্প্রতিকভাবে কয়েকদিন আগে একটা মেশিন চালু হয়েছে, কিন্তু অবস্থা খুবই খারাপ, মাত্র 1-2টা মেশিন আছে। সুতরাং এই সে হিউজ চ্যালেঞ্জ আসলে ক্যান্সার ম্যানেজমেন্ট বাংলাদেশে। তারপরে দরকার আমাদের 1800, কমপক্ষে 1800 ক্লিনিক্যাল অনকোলজি দরকার, সেখানে আছে 200 রকম, আচ্ছা, মানে সেবা প্রদানকারীও নাই।
মানে সব দিকেই একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আচ্ছা স্যার, এই যে ক্যান্সার বিশেষায়িত যে হাসপাতালগুলো আছে, এগুলোর ব্যাপারে স্যার আপনার পরামর্শ কি, যে যদি এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে চাই? এইটার জন্য ধরেন যে আমরা সরকার উদ্যোগ নিচ্ছে যে আটটা ক্যান্সার সেন্টার করার জন্য আঞ্চলিক ক্যান্সার, এটাকে আন্তর্জাতিক মানে করা যায় কিনা, বিদেশি সংস্থা, অর্গানাইজেশন, ইউনিভার্সিটিগুলোকে অ্যাকোমোডেট করা। আমাদেরই বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা বাইরে এই ধরনের কাজে দক্ষতা অর্জন করে, তাদেরকে আমাদের সাথে করা। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমরা যদি স্কয়ার হসপিটালের কথা চিন্তা করি, 14 বছর পর্যন্ত আমরা কিন্তু রেডিওথেরাপি মেশিন ব্যবহার করতে পেরেছি, কিন্তু সরকারি খাতে কিন্তু সেটা হয়নি। তার মানে কিন্তু এখানে অনেক ইনভেস্টমেন্টের দরকার, একটা মেশিনের অনেক দাম 20 কোটি টাকারও বেশি। তো এই টাকাটা কিন্তু যদি মানে বেসরকারি খাতকে যদি সরকার উৎসাহিত করে এবং বেসরকারি খাতে যে ট্যাক্স কমিয়ে দেয়, বেসরকারি খাতে যদি এবং ট্যাক্স রিবেট দেয়, যে যন্ত্রপাতির উপর ট্যাক্স কমিয়ে দেয়, সকল সেবার উপর ট্যাক্স কমিয়ে দেয়, তাহলে দেখা যাবে কি রোগীগুলো অনেক কম দামে সাশ্রয় মূল্যে সেবাটা বেসরকারি খাতেও পেতে পারবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু সরকারের অনেক ট্যাক্স আছে এইসব ক্ষেত্রে, কিন্তু পাচ্ছে না, কিন্তু ওষুধের দামও অনেক বেশি, সেই ওষুধের দামের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের কিন্তু কিছু কিছু সুযোগ আছে কিন্তু কমান রোগীদের, ক্যান্সার রোগী, পার্টিকুলার ক্যান্সার রোগীদের জন্য এটা করা সম্ভব কিন্তু। আচ্ছা স্যার, আপনি বলছিলেন প্রতিবন্ধকতার মধ্যে যে দক্ষ জনবল একটি সমস্যা, গবেষণার অভাব। স্যার, এই দুইটা চ্যালেঞ্জকে যদি মোকাবেলা করতে চায় তাহলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? না, এটা তো আমাদের অনেক গবেষণা করা দরকার, মানে দক্ষ জনবল তো তৈরি করা নিজেদের দেশে, মানে আরও বেশি, মানে একটা হলো যে আমরা টাইম টু টাইম ওয়ার্কশপ করা, টাইম টু টাইম শেখানো, আপডেটিং করা, নলেজ আপডেট করা, এবং গবেষণাটা হলো যে আমরা সবাই গবেষণার মধ্যে বেশি বেশি পরিমাণ গবেষণা বাংলাদেশের রুগীদের নিয়ে করা। আমরা যেটা করছি এখন, আমরা যেই রুগীদের সেবা দিচ্ছি, এটা কিন্তু অন্যান্য দেশের গবেষণার ফলগুলো আমরা ব্যবহার করছি, কিন্তু বাংলাদেশে কিন্তু এই রুগীদের এই চিকিৎসার জন্য স্পেসিফিক কোনো গবেষণা নাই কিন্তু। তো এটা কিন্তু আমাদের খুব জরুরি বাংলাদেশে করা, তাহলে কিন্তু আমাদের রুগীদেরকে আমরা রুগীর যেটা দরকার হবে সেই চিকিৎসাটা করে দিতে পারবো, গবেষণা করতে পারবো। স্যার, আপনি তো শুরুতে বলছিলেন যে বর্তমানে ক্যান্সার রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে, এর পিছনের কারণগুলো আমরা জানলাম। একটু জানতে চাই স্যার, যে আমাদের পুরুষদের মধ্যে এবং নারীদের মধ্যে কোন কোন ক্যান্সারগুলো এখন বেশি প্রতীয়মান হচ্ছে? হ্যাঁ, বাংলাদেশের চিত্র দেখি আমরা, ছেলেদের মধ্যে আমরা দেখছি যে ফুসফুসের ক্যান্সার, মেয়েদের মধ্যে আমরা দেখছি মানে স্তন ক্যান্সার বেশি, তারপর দ্বিতীয় হলো জরায়ু মুখের ক্যান্সার, আমাদের খাদ্যনালীর ক্যান্সার বাড়ছে, বৃহদন্তের ক্যান্সার, কোলোরেটাল ক্যান্সার বাড়ছে, এগুলো কিন্তু বাংলাদেশে অনেক বেড়ে যাচ্ছে আগের তুলনায়। আর সবচেয়ে আরেকটা বড় হলো তামাকজনিত ক্যান্সার, এটা কিন্তু আমাদের দেশে যেমন মুখ গহ্বর, গলা, এই সমস্ত কিছু কিন্তু অনেক বাড়ছে। তো এই জিনিসগুলো কিন্তু পুরুষ এবং মহিলাদের মধ্যে পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি। কিন্তু আসার কথা হলো যদি আমরা একটু সচেতন হই, স্ক্রিনিং প্রোগ্রামে চলে যেতে পারি বা করি, বিশেষ করে স্তন ক্যান্সারের ক্ষেত্রে যদি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করি আমরা, আয়নার সামনে দাঁড়িয়ে মাসিকে 7 দিন পরে, অথবা যাদের মাসিক বন্ধ তাদের যদি মাসের যে কোনো একদিন গোসলের সময় আয়নার সামনে যদি দাঁড়িয়ে নিজের হাতে তালু দিয়েও যদি একটু সাবান লাগানোর পরে যদি মানে পুরো ব্রেস্ট একটু করে দেখি, চাপ দিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা কোনো চাকা বা পিণ্ড আছে কিনা আমরা ধরে ফেলতে পারবো। ধরলে কিন্তু আমরা চিকিৎসকের কাছে চলে যেতে পারি, তাহলে কিন্তু তাড়াতাড়ি ধরলে কিন্তু স্তন ক্যান্সারের 90% বেশি কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে এই সুযোগ। জরায়ুমুখের ক্যান্সার যদি আমরা এখন বাংলাদেশে ভায়া আছে, তারপরে যদি আপনি কল্পোস্কোপি করে আরেকটু কনফার্ম হলেন, তারপরে ওই জায়গাতে চিকিৎসা করে ফেলা, লিভ বলি আমরা, সাথে চিকিৎসা করে ফেলা যায়, অথবা আলডি আসলে কিন্তু বাকি চিকিৎসা করা। ইভেন আমাদের কাছে যে রোগীগুলো আসে এর সাথে একটু অ্যাডভান্স, সেগুলো কিন্তু আমি যদি বলি থাকি সার্ভাইকাল ক্যান্সারের জন্য, জরায়ুমুখের ক্যান্সারের জন্য যদি আপনি ধরেন কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করেছে, আমাদের আলহামদুলিল্লাহ যে আমাদের স্কয়ার হাসপাতালে আমার কাছে অসংখ্য রোগী আছে যারা কিন্তু অনেক ভালো আছেন এবং কমপ্লিটলি কিওর্ড অবস্থায় আছেন। কিন্তু আমাদের এখানে আমরা ব্র্যাকিথেরাপি করি, আমাদের প্রায় 600-700-র উপর মতো ব্র্যাকিথেরাপি আমরা অলরেডি এর মধ্যে করেছি কিন্তু। তো এই জিনিসগুলো ফলাফল কিন্তু আধুনিক চিকিৎসা যদি আপনি প্রয়োগ করেন, যে লিনিয়ার অ্যাক্সিলারেটরের কথা আমরা বলি, যেটা যদি 3 ডাইমেনশনাল 4 ডাইমেনশনাল যেগুলো যে চিকিৎসাগুলো আমরা দিতে পারি, এবং পাশাপাশি যদি আমাদের 3D আমরা ব্র্যাকিথেরাপি করি, এগুলো যদি একসাথে রোগীকে ভালোভাবে করা যায়, তাহলে কাঙ্ক্ষিত সেবা বা আউটকাম অনেক ভালো হবে। আচ্ছা, এটা হলো কিছু অংশ আর কি। জি স্যার, আমরা বিস্তারিত আলোচনা করব। একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসান বলছি উত্তরা থেকে। জি স্যারের কাছে বেসিক্যালি আমার একটা জেনারেল কোশ্চেন জানা আছে, সেটা হচ্ছে যে উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও কি বিশ্বমানের ক্যান্সার সেবা সকল ব্যবস্থা রয়েছে কিনা?
আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে অবশ্যই মানে আপনি যদি পুরো জনগোষ্ঠীর জন্য নাই, কিন্তু আমাদের এখানে অনেকগুলো বিশ্বমানের ক্যান্সার সেন্টার আছে, যেমন আমাদের স্কয়ার হসপিটালে ক্যান্সার সেন্টার, ভালো একটা ক্যান্সার সেন্টার, আরও অনেকগুলা এসে এভার কেয়ার আছে, ইউনাইটেড আছে, আরও অনেকগুলো ভালো ভালো সেন্টার আছে কিন্তু বেসরকারি খাতে। কিন্তু সবকটা সেন্টারই কিন্তু যেগুলো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বলবেন সেগুলো কিন্তু বেসরকারি খাতে, এবং সরকারি খাতে কিন্তু ওই লেভেলটাতে আমরা পৌঁছাতে পারিনি এখন পর্যন্ত, বাট কিন্তু সম্ভব। মানে তবে এটা সত্য যে যত পরিমাণ সেবা কেন্দ্র থাকা দরকার তার চাইতে অনেক অনেক কম, এটা দিয়ে হবে না। আমাদের 180টা সেন্টার দরকার, আমাদের আছে মাত্র 20টা 22টা এরকম। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা একটু আলোচনায় আবার চলে আসি। স্যার, আপনি লাং কার্সিনোমার কথা বলছিলেন, যেটা কমনলি হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা অফ দ্য লাং হচ্ছে। এটার স্যার কি উপসর্গ নিয়ে আসলে রোগী আসে? এটার আগে একটু বলে থাকি যে স্ক্রিনিংয়ের কথাটা বলছিলাম, যে যারা অনেক বছর থেকে ধূমপান করেন বা সিগারেট খান, যদি 20 বা ইভেন সিগারেটও কিন্তু ক্যান্সার করে, সুতরাং সিগারেটও অনেকে মনে করে না, আসলে ওখানে ওখানেও কিন্তু কি থাকে, তামাক থাকে। তাহলে আমাদের যেটা হলো যে স্ক্রিনিং করে ফেলা। স্ক্রিনিং আমরা কীভাবে করতে পারি? লো ডোজ সিটি স্ক্যান দিয়ে আমাদের স্কয়ার হসপিটাল আছে, কিন্তু অন্যান্য জায়গায় তো করা যায়, এটা খুব ডিফিকাল্ট কিছু না। তাহলে করণীয়টা কি? করণীয়টা হলো যে এটা যদি আমরা যাদের এরকম আছে 20 থেকে 15 বছরের বেশি যারা ধূমপান করেন, তাদেরকে কিন্তু প্রতি বছর একবার করে লো ডোজ সিটি স্ক্যান করতে হবে জানার জন্য কেমন আছে। এটা আমেরিকান ক্যান্সার সোসাইটি গাইডলাইন। এখন আমাদের এখানে আপনি যেটা বলছেন উপসর্গগুলো সহজ উপসর্গ, কিন্তু মুশকিলটা হলো যে মিমিকিং করে, যে এটা অন্যান্য রোগের সাথেও মিলে যেতে পারে, যেমন খুশখুশি কাশি থাকতে পারে, দীর্ঘস্থায়ী কাশি, গলা বসে যাওয়া, পাশাপাশি যেটা হলো যে তার কাশির সাথে রক্ত যেতে পারে, তারপরে হলো বুকে ব্যথা করতে পারে, শরীর ওজন কমে যাওয়া। এগুলো হলো ফুসফুস ক্যান্সারের সাধারণ সমস্যা বা সাধারণ উপসর্গ। তারপরে যদি শরীরের যে অংশে রোগটা ছড়িয়ে যায়, সেই অংশের মতো করে সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, এখন স্যার একটু জানতে চাই আপনার কাছে, কলোরেক্টাল ক্যান্সার এটা একটা ইমার্জিং কন্ডিশন, এক্ষেত্রে আসলে সাধারণত কী কী সিমটম নিয়ে আসে? এটা আমরা জানি আসলে কোলোরেক্টাল ক্যান্সারের উপসর্গগুলো কিন্তু খুব বোঝা যায় না। কীরকম হতে পারে যে কারো অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তারপরে আবার দেখা যাচ্ছে যে লুজ মোশন হচ্ছে। তাহলে একই সময় এক এক রকম চারিত্রিক বৈশিষ্ট্য, বাউল হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাউল হ্যাবিটের পরিবর্তন আমরা বলি। তাহলে এই যে পরিবর্তনটা হচ্ছে, এটা একটা ধারণা। আরেকটা হলো যে শরীরের ওজন কমে যাওয়া, তারপরে হলো খাবারের অরুচি, তারপরে পিণ্ড বা চাকা কিন্তু খুব বেশি পরিমাণ ওভাবে দেখা যায় না, অ্যাবডোমেনে ওভাবে বোঝা যায় না, বা থাকলেও ভিতরে এটা কিন্তু ফিলও করা যায় না ওভাবে, খুব কোনো সময় ফিল করা যায়, অনেক সময় করা যায় না। তাই কোলোরেক্টাল ক্যান্সার এগুলোই কিন্তু মূল ইয়ে। আর যদি রেকটাল হয়, আমরা যদি রেকটামে দেখি, সেক্ষেত্রে যেটা হয়, আর আমাদের যেটা আমরা পাই সেটা হলো পারেক্টাল ব্লিডিং পাওয়া যায়, হয়তো যেটা একদম রেকটামের কেসে পাবেন। কিন্তু কোলনগুলোর কেসে কিন্তু ওইটা যদি উপরে, কোলন তো অনেক লম্বা, আমরা জানি অনেক লম্বা, তো এই এত লম্বা জায়গাতে অনেক প্রথম দিকে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্ল্যাক স্টুল হতে পারে, পায়খানাটা কালো হতে পারে, কিন্তু আদারওয়াইজ কিন্তু পায়খানার সাথে কোনো সময় রক্ত মিক্স থাকতে পারে। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে আর্লি ডায়াগনোসিস হচ্ছে না। তো স্যার, এইসব ক্ষেত্রে আসলে আর্লি ডিটেকশন করাটা কতটা জরুরি? অসম্ভব জরুরি, কারণ আমরা বলি যে কোলন ক্যান্সারে 50 বছরের উপরে গেলে যদি আমরা কোলোনোস্কোপি করতে পারি, এটা কিন্তু রিকমেন্ডেড যে আমরা কোলোনোস্কোপি করব। আমরা কোলোনোস্কোপি করে দেখতে পারি, এক একটা মানুষের জন্য এক এক রকম রিকমেন্ডেশন হতে পারে। 5 বছর পরে কারোর জন্য 10 বছর পরে। ফ্যামিলিয়াল ট্রেন্ড থাকলে একরকম, ফ্যামিলিয়াল ট্রেন্ড থাকে, যদি আত্মীয়স্বজনের মধ্যে কোলন ক্যান্সার থাকে এবং ফ্যামিলিয়াল ইস্যু থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে হয়তো প্রতি বছরও করতে হতে পারে। কিন্তু কারো ইন জেনারেল পপুলেশনের জন্য হয়তো একবার করলেও 5 বছর পরে করতে হতে পারে। অনেক কোনো সময় আমরা 10 বছর পরেও করতে বলি। ইট ডিপেন্ডস অন, আমরা বলি যে আসলে তার চান্স অফ কোলোরেক্টাল ক্যান্সারের চান্স কতখানি সেটার উপর নির্ভর করে। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে ফ্যামিলিগত কারণ, তো স্যার একটু জানতে চাই যে ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন বা এই যে জেনেটিক ফ্যাক্টর, এটা আসলে কতটা দায়ী যে কোনো একটা ক্যান্সার ডেভেলপমেন্ট করার জন্য? এটা অনেকগুলো ক্যান্সারের ক্ষেত্রে এখন আমরা পাচ্ছি, যেমন ধরুন স্তন ক্যান্সার, এটা আমরা মোটামুটি জানি যে 8 to 10% স্তন ক্যান্সারের সাথে জেনেটিক প্রিডিসপোজিশন আছে। যদি মায়ের থাকে মেয়ের হতে পারে, অথবা দাদির থাকলে নাতনিরও হতে পারে,
তার তার মেয়ের হতে ফুফু, এই যে মানে ফার্স্ট ডিগ্রি ব্লাড রিলেটিভদের মধ্যে এদের দেয়ার ইজ চান্স অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই একটা, এটা ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রেও তাই। আর দ্বিতীয় হলো যেমন আমরা বলি ছেলেদের একটা ক্যান্সার আছে প্রস্টেট ক্যান্সার। তো প্রস্টেট ক্যান্সারও কিন্তু আমরা বলি যে ফ্যামিলিয়াল রিলেশন আছে, যে থাকলে ইভেন ব্রাদার ভাইদের মধ্যে সব ভাইরা হতে পারে। আবার দেখা যাচ্ছে যে বাবার আছে ছেলেরাও হচ্ছে, ছেলে ওই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আর্লি হচ্ছে, মানে অল্প বয়সে হচ্ছে, এটা কিন্তু চান্স আছে। তারপরে আমরা এটা কোলনেরটা বললাম আমরা, যে কোলন ক্যান্সারও কিন্তু দেয়ার ইজ এ চান্স অলসো, কিন্তু ওগুলো কতগুলো ফ্যামিলিয়াল জেনেটিক ফ্যাক্টর বলি আমরা, অথবা ফ্যামিলিয়াল সিনড্রোমস আছে কতগুলো, সে কথাগুলো আমরা বলি। ইভেন ইদানিং ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রেও বলা হচ্ছে। এখন এরকম গবেষণা অনেকগুলো চলছে, এবং এই গবেষণাগুলোর মধ্যে ভবিষ্যতে হয়তো আরও বেশি তথ্য পাওয়া যাবে যে কোন কোন ডিজিজগুলো আসলে মোর লাইকলি ফ্যামিলিয়াল ট্রেন্ডের সাথে মিল আছে। সে অনুযায়ী যদি এই চিকিৎসকরা আগে ভাগে ওয়েল হেড প্রিপারেশন নেয় বা রুগীকে সচেতন করে, তাহলে হয়তো আগে ডায়াগনোসিস করা সম্ভব। যেমন আমরা প্রস্টেট কথা বলছি, প্রস্টেটও কিন্তু ওয়ান অফ দ্য কমন ক্যান্সার, বাট নট ইন বাংলাদেশ। কিন্তু আমাদের দেশে অনেক রুগী আছে আমরা 40 বছর নিচেও পাওয়া যায়। তাহলে ওটা কিন্তু সিম্পল, কিন্তু জেনারেলি আমরা 50 বছরের পরে যদি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করা হয়, যে পায়ে পথে যদি মানে ডাক্তাররা একটা আঙ্গুল দিয়ে পরীক্ষা করে দেখে, তাহলেই কিন্তু সহজে বোঝা যেতে পারে যে আসলে তার প্রস্টেট ক্যান্সারের বা এরকম কিছু আছে কিনা। তাহলে এই যে সামগ্রিক পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে কিন্তু খুব সহজ, খুব ডিফিকাল্ট কিছু না কিন্তু আসলে। কিন্তু মুশকিলটা হলো যে আমাদের মানুষগুলো সচেতন না, সাইন সিমটমগুলো সম্পর্কে জানে না, এসব কারণে প্রবলেমগুলো হচ্ছে। মনে করেন একটা মানুষ গলা বসে আছে 15 দিন, 20 দিন, 2 মাস, কিন্তু ভালো হচ্ছে না, তাহলে তো তার উচিত হলো যে একটু খোঁজ খবর নেওয়া। তারপর সে তামাক খায় বা ধূমপান করেন, তার সম্ভাবনাটা বেশি। তো এই জিনিসগুলো যদি করা হয়, শরীরে কোনো জায়গা থেকে রক্তপাত হচ্ছে, বন্ধ হচ্ছে না, শরীরে কোনো জায়গা থেকে একটা চাকা বা পিণ্ড হলো, বাড়ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, আবার শরীর শুকিয়ে যাচ্ছে বিনা কারণে, কোনো কারণ জানা যাচ্ছে না। তারপরে আমরা বলি যে মানে যেহেতু ইয়ের সাথে মূত্রের সাথে হয়তো দেখা যাচ্ছে যে রক্ত যাচ্ছে, হেমাচুরিয়া যেটাকে বলি আমরা। তো এরকমভাবে অনেকগুলো জিনিসগুলো যদি মানুষের চোখে পড়ে, এগুলোকে আমরা 8-10টা কমন সিমটমস বলি বা সাইন বলি, যেগুলো জানা থাকলে একটা মানুষের কিন্তু চিকিৎসকের কাছে চলে আসলে কিন্তু দ্রুত কিন্তু ধরা যায়। দ্রুত ধরলে কিন্তু চিকিৎসা করে বেশিরভাগ সময় তাকে সুস্থ করার সম্ভাবনা থাকে। আবার একটা হলো অথবা অনেক দিন তার সার্ভাইভাল থাকে। আগের দিনে যেটা বলা হতো যে ক্যান্সার হ্যাজ নো আনসার, আজকের দিনটা মোটেও এরকম না। আজকের দিনে ক্যান্সারের এমন চিকিৎসা আছে, বেশিরভাগ রুগীকে কিন্তু সুস্থ করার সম্ভাবনাই আছে। অর্থাৎ এই রুগীগুলো সুস্থ হলে, রোগ আগে নির্ণীত হলে, এরা জাতীয় ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখতে সক্ষম। আচ্ছা স্যার, আপনি আর্লি ডিটেকশনের গুরুত্বটা আমাদেরকে বললেন। স্যার, একটু জানতে চাই, যদি আর্লি ডিটেকশন করা সম্ভব হয় যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে, তাহলে লাইফ এক্সপেক্টেন্সি আসলে কত দূর বাড়ানো সম্ভব একটা পেশেন্টের জন্য? আমরা আর্লি ডিটেকশন হলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি যে এটা মানে 100% কিওর হতে পারে। একটা কিওর মানে ভালো, সুস্থ। 5 years সার্ভাইভাল, এখন আমরা আগে 5 বছর সার্ভাইভাল বলতাম, এখন আমরা বলি 10 years সার্ভাইভাল, ইভেন 20 years সার্ভাইভাল বলি। এগুলোতে কিন্তু তার মানে একটা মানুষের দীর্ঘদিন সে ভালো থাকতে পারে। আচ্ছা স্যার, আরেকটা ইমার্জিং কন্ডিশন আছে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার, যেটা সহজ ভাষায় আমরা বলি, এটা সম্পর্কে স্যার যদি একটু বলেন। লিউকেমিয়াটাও অনেক বাড়ছে, কারণ আমাদের দেশে, সারা পৃথিবীতে লিউকেমিয়ার অনেক কারণ আছে। কারণগুলোর মধ্যে ওষুধ একটা বড় কারণ, যেটা বোন ম্যারো ডিপ্রেশন করে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পেস্টিসাইড আছে। পেস্টিসাইড আপনি দেখবেন যে কীটনাশক আমরা ব্যবহার করি বিভিন্ন খাবারের, মানে পোকামাকড় যেগুলোতে, বিশেষ করে চাষাবাদের সময় পোকামাকড় ধ্বংস করার জন্য অনেক সময় কীটনাশক, ওই কীটনাশকের পরে এগুলো কিন্তু খুব ভালো করে না ধুলে কীটনাশক থেকে যেতে পারে। তাহলে ওগুলো ভালো করে ধুয়ে অথবা আধা ঘন্টা বা 15 মিনিট যদি পানির মধ্যে চুবিয়ে রাখে, তখন কীটনাশক চলে যায়, নর্মালি থাকে না। হ্যাঁ, তো ওটা যদি আমরা ওভাবে করে খাই, তাহলে কিন্তু রোগীগুলো কিন্তু এই রোগগুলো হওয়ার ঝুঁকিটা কমে আসে। কিন্তু এই সম্ভাবনা বাড়ছে, বাচ্চাদের মধ্যেই বেশি, বয়স্কদের মধ্যেও আছে। এর মধ্যে কিন্তু এগুলোর অনেক কারণ আছে এটার। তবে আসার কথা হলো যে এগুলো যদি আমরা দেখি যে বাচ্চাদের ক্যান্সারের একটা সুবিধা হলো, বেশিরভাগ ক্যান্সারগুলো যদি ঠিকমতো ধরা যায়, চিকিৎসা করা যায়, অনেক সময় ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ইভেন লিউকেমিয়ার ক্ষেত্রেও তাই। আর বয়স্কদের ক্ষেত্রে যদি লিউকেমিয়া পরে ধরা পড়ে, অনেক সময় ডায়াগনোস করে ভালো করা যায় না। আরেকটা হলো যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন যেটা আছে,
যেটারও অনেক দাম। বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিন্তু সবকটা বাংলাদেশে সব ধরনের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা হচ্ছে না। এটারও প্রচুর দাম। হ্যাঁ, তো এই জিনিসগুলো বিদেশে গেলে অনেক টাকা খরচ হয়। দেশে যদি করা যেত, আমরা যদি আরও আগেতে পারতাম, তাহলে দেশের জন্য ভালো হতো। আমরা বিভিন্ন ক্যান্সার সম্পর্কে এবং উপসর্গ সম্পর্কে জানলাম, তো তার মধ্যে একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্যার আর্লি ডিটেকশন। এক্ষেত্রে স্যার এফএনএসসি বা ট্রু কাট বায়োপসি বা আল্ট্রাসাউন্ড গাইডেড বায়োপসি এগুলোর ভূমিকা কীরকম? ধন্যবাদ আপনাকে। যে আসলে ক্যান্সার চিকিৎসা, আমরা বলি যে ক্যান্সারকে ডায়াগনোস করার জন্য আমাদের টিস্যু বায়োপসি লাগে, মানে টিস্যু মানে কোষ বা কলা মানে কোষ দরকার। আমরা এফএনএসি মানে হলো ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। ওখানে আমরা কি করি দেখি, ওখানে কোষগুলো দেখি, মানে শুধু কোষ দেখি। আর এর মধ্যে থেকে আমরা যখন কোর বায়োপসি করি তখন কিন্তু আমরা মানে অনেকগুলো কোষ দেখতে পাই, একটা সিঙ্গেল কোষ বা দুইটা তিনটা কোষ না। যার কারণে এফএনএসি রিপোর্টের কিন্তু অনেকগুলোর একটা ত্রুটিপূর্ণ হতে পারে, ভুল রিপোর্ট আসতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি যদি সম্ভব হয় কোর বায়োপসি করার জন্য। বায়োপসি ছাড়া ক্যান্সার চিকিৎসা করলে ভুল হওয়ার ঝুঁকি অনেক বেশি। এটা কারণটা হলো, আমি বলি যে আজকে আমাদের চিকিৎসাগুলো এখন আমরা, যেমন আমাদের দেশে ক্যান্সারের বেশিরভাগ ওষুধ তৈরি হচ্ছে, টার্গেট থেরাপি তৈরি হয়, আমরা বলি যে ইমিউনোথেরাপি তৈরি হচ্ছে, কিন্তু এগুলো জেনেটিক ইনফরমেশন দরকার। যে আমরা জিন, কোন জিন, এক একটাকে দেখাচ্ছে এডিনোকার্সিনোমা লাঙে, এখন দেখা যাচ্ছে ইজিএফআর, এল, রস1, ম্যাট, এরকমভাবে কেরাস, অনেকগুলো কিন্তু আপনার জিনের মিউটেশনস হচ্ছে, মানে জিনের মধ্যে পরিবর্তন করছে। এই পরিবর্তনগুলো জন্য তার বিরুদ্ধে কিন্তু ওষুধ তৈরি করা হয়েছে। এই ওষুধ বাংলাদেশেও আছে। স্টেজ 4-এরও কিন্তু আমার একজন পেশেন্ট আছে কল্পরানী, হ্যাঁ, উনি হলো বরিশালের পেশেন্ট। তো উনি কিন্তু লাস্ট 8 ইয়ার স্টেজ 4-এর এখন পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো এগুলো বাংলাদেশে তৈরি ওষুধ, টার্গেট থেরাপি খেয়ে কিন্তু উনি ভালো আছেন। এরকমভাবে কিন্তু পরিবর্তন, মানে ল্যান্ডস্কেপটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জন্য কোর বায়োপসিটা খুবই জরুরি। এটা আল্ট্রাসাউন্ড গাইডেড, অনেকে কোর বায়োপসি করেন, অনেকে আল্ট্রাসাউন্ড মানে সিটি গাইডেডও করতে পারেন, আমরা বলি সিটি স্ক্যান গাইডেড, সেটা সম্ভব, এটা পসিবল কিন্তু, এবং খুবই ইউজফুল। আচ্ছা স্যার, আপনার আলোচনা থেকে জানতে পারলাম স্যার যে ক্যান্সার ট্রিটমেন্ট আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটা সম্পর্কে স্যার একটু যদি বিস্তারিত বলেন। না, ডেফিনেটলি ক্যান্সার ট্রিটমেন্ট অলওয়েজ একটা মাল্টিডিসিপ্লিনারি। সারা পৃথিবীতে সাধারণত এমডিটি বলি আমরা, এটা মাধ্যমে চিকিৎসাটা করা হয়। এটার মধ্যে মনে করেন অনকোলজিস্ট থাকছেন, সার্জন থাকছেন, প্যাথোলজিস্ট থাকছেন, রেডিওলজিস্ট থাকছেন, এটা সম্ভব। এগুলো করে একসাথে মিলে যদি বসে করা যায় খুবই ভালো হয়, রুগীদের সিদ্ধান্তগুলো সঠিক হয় এবং রুগীগুলো ভালো চিকিৎসা পায়, টাইম টু টাইম বেটার ইয়ে পায় আর কি, আপনার ফলাফলটা খুব ভালো হয় পেশেন্টের জন্য। আচ্ছা স্যার, রেডিওথেরাপি বা কেমোথেরাপি এগুলো আসলে কোন স্টেজ পর্যন্ত দিলে একটা ভালো আউটকাম আমরা আশা করতে পারি বিভিন্ন ক্যান্সার প্রকারভেদে? আচ্ছা, অনেক একদম আর্লি স্টেজে সবসময় যে রেডিওথেরাপি লাগবে এমন নাও হতে পারে, হয়তো শুধু শল্য চিকিৎসা করলেই হয়তো হয়ে যেতে পারে, যেমন স্তন ক্যান্সার। কিন্তু যদি একটু আগানো থাকে বা শুধুমাত্র লাম্পেক্টমি করে, তখন রেডিওথেরাপির রোল চলে আসছে। এই যে রেডিওথেরাপি মানে আমরা বলেছি লিনিয়ার অ্যাক্সিলারেটর, একটা মেশিনের নাম, এটাতে বিকিরণ চিকিৎসা। এটাতে কিন্তু রুগীর শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে। একটা বড় মেশিন আছে, মেশিনের মধ্যে রুগীটা শুয়ে থাকে, তার থেকে রেটা এসে, এটা রশ্মি এসে কিন্তু তার গায়ের উপর পড়ে, এই পর্যন্ত কিন্তু তার চিকিৎসা শেষ হয়ে যায়। রোগী কিন্তু বুঝতেও পারে না যে কি হচ্ছে। বাট এটা খুবই সফিস্টিকেটেড, আমাদেরকে প্রতিদিন যাচাই করতে হয় যে রোগীটার জায়গা মতো পড়ছে কিনা, সঠিক পড়ছে কিনা। এই জন্য আধুনিক মেশিনগুলো খুবই জরুরি, যে মেশিনগুলো আমাদের আছে অনেক, মানে বিশেষ করে প্রাইভেট হসপিটালে খুব ভালো চলছে। গভর্নমেন্টে একটা আমরা বলেছি যে ক্যান্সার হসপিটালে একটা মেশিন আসছে, ওটা কাজ করছে। কিন্তু এটা আসলে খুবই, রেডিওথেরাপি বললাম, কেমোথেরাপিরও কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন চুল পড়ে যাওয়া, হ্যাঁ, অ্যালোপেশিয়া হয়, বাট এটা 2 মাস পরে কিন্তু উঠে যায়। কিন্তু এই চিকিৎসাগুলোর মাধ্যমে কিন্তু রোগীকে, এই চিকিৎসার মাধ্যমে একজন মানুষকে কিন্তু যেহেতু সুস্থ করা যাচ্ছে, তাহলে কিন্তু কেমোথেরাপি, রেডিওথেরাপির ভালো রোলই আছে, টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপির রোল ভালো। তার মানে এই করে কিন্তু আমরা অনেক ভালো একটা অবস্থানের দিকে আগাচ্ছি। আমার ধারণা যে আগামী 10-12 বছরের বা 15 বছরের মধ্যে ক্যান্সার রোগীরা হয়তো ভালো হয়ে যাবেন বেশিরভাগ ক্ষেত্রেই। আচ্ছা স্যার, যখন একটা স্টেজ 4 ক্যান্সার এরকম হচ্ছে, মানে টার্মিনাল ইলনেসের দিকে যাচ্ছে, তো সেই রকম পেশেন্টের ক্ষেত্রে আসলে ফ্যামিলি মেম্বারসদের রোল বা প্যালিয়েটিভ ট্রিটমেন্টটা আসলে কীরকম হওয়া উচিত? এটা ডেফিনেটলি, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আমরা যে বলেছিলাম যে ক্যান্সার রোগী যখন প্রথম আমাদের কাছে আসে, আমরা বলি ব্রেকিং দি ব্যাড নিউজ, মানে ওই রোগীটাকে কথাটা বলা যে আপনার এই রোগটা হয়েছে, আপনি কেমন আছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের দেশের রোগীরা কিন্তু, আত্মীয়স্বজনরা বেশিরভাগ আমাদের চেম্বারে এসে প্রথমেই বলেন রোগীকে এই রোগ সম্পর্কে কিছুই বলা যাবে না। তাতে হচ্ছে কি, ব্রেকিং দি ব্যাড নিউজের কোনো সুযোগই আমরা পাই না।
কিন্তু রুগীর যখন চিকিৎসা শুরু হয়ে যায় তখন কিন্তু যেহেতু আশেপাশে রুগীরা ক্যান্সারের রুগী, আত্মীয় স্বজনরা এই নিয়ে পিছনে বলাবলি করতে থাকে, মন খারাপ করে থাকে, তখন কিন্তু রুগী কিন্তু এমনিতেই বুঝে যায় যে ওনার ক্যান্সার হয়েছে। কিন্তু রুগী কিন্তু ডাক্তারের সাথে যে ইন্টারাকশন করা, ব্রেকিং দি ব্যাড নিউজ, সেটা কিন্তু আমাদের দেশে হচ্ছে না। সারা পৃথিবীতে কিন্তু এটাই নিয়ম যে রুগীকে বলে দেয়া এবং রুগী মন খারাপ করে এবং সত্যটা তাকে এক্সপ্রেস করা যে আসলে কী হতে যাচ্ছে, তার ভবিষ্যৎ কী হতে পারে, চিকিৎসা করলে কতখানি উপকার হতে পারে, এই জিনিসটা রুগীকে বোঝানো। এটা কিন্তু সম্ভব। আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত ব্রেকিং দি ব্যাড নিউজ হচ্ছে না। আচ্ছা, উই আর ইন ডিফিকাল্ট সিচুয়েশন। জি স্যার। স্যার একটু জানতে চাই আপনার কাছে স্যার, একটা তো আপনি ক্লিনিক্যাল অনকোলজির কথা বললেন, আর একটা হচ্ছে সার্জিক্যাল অনকোলজি আর প্যালিয়েটিভ মেডিসিন। আচ্ছা, প্যালিয়েটিভের কথা আরেকটা জিনিস প্যালিয়েটিভ আমি বলি, যেটা বলেছেন যে এটা হলো যে ব্যথা উপশম একটা জিনিস, এবং অনেক সময় ধরে তাকে আমরা যদি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকে, সাধারণত এটা ডিফিকাল্ট হয় যে একটা হাসপাতালে যদি আমরা অনেক দিন একজন পেশেন্টকে রাখি, বিশেষ করে বড় হাসপাতালগুলোতে হাই যেগুলোর বিছানা ভাড়াটা অনেক বেশি বা অনেক বেশি হতে পারে, সেসব জায়গাতে কিন্তু এটা দীর্ঘদিন একজনকে রাখা খুবই ডিফিকাল্ট। তাহলে সেজন্য কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বা নেপালে বা অন্যান্য জায়গাতে প্যালিয়েটিভ পেশেন্টগুলোর জন্য আলাদা একটা সেন্টারে হসপিস, যেগুলো এনজিওরা করে থাকে, এনজিওরা কিছু হসপিস সেন্টার করে আছেন, ওই সেন্টারের মধ্যে কিন্তু তারা এই সেবাগুলো ব্যবস্থা করেছেন কিন্তু লো কস্টে। অনেক লো কস্টে মানুষ, কমিউনিটিরা অনেক করে, ওরা সব দেখাশোনা করে। কিন্তু বাসায় সবসময় যে আপনি সার্ভিসটা অ্যাভেলেবল করতে পারবেন তা না। কিছু কিছু ক্ষেত্রে বাসায় গিয়ে আমি হয়তো এক সময় গেলাম, এটা যথেষ্ট না আর কি। আমার একটা এক্সপিরিয়েন্সে থাইল্যান্ডে যখন আমি ন্যাশনাল ক্যান্সার সেন্টারে কাজ করতাম, তখন আমরা কিন্তু প্রতি সপ্তাহে গ্রামে গ্রামে চলে যেতাম। গ্রামে গিয়ে ওখানে রুগী থাকতো, রুগীর সাথে কথা বলতাম, কিছু লাগলে ওষুধপত্র দিয়ে আসতাম। এটা সার্ভিসটা কিন্তু বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল না আর কি। এগুলো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ থাকে, অথবা থাকে যে আরেকটা হলো যে যারা বিশেষ করে এনজিও, যারা নন গভর্নমেন্ট পার্টনার্স, তারা কিন্তু খুব এগিয়ে আসে এইসব কাজ করার জন্য। যেমন আমাদের জাকাত ফান্ড আছে, অন্যান্য অনেক ফান্ড আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। এইসব জায়গা থেকে কিন্তু ফান্ডগুলো কিন্তু এইসব কাজে কিন্তু মানুষের সহায়তায় ব্যবহার করা যায়। আচ্ছা স্যার, এই ক্যান্সার বিষয়ক গবেষণা বা উন্নয়নের জন্য সরকারি বা বেসরকারি খাত বা এনজিওগুলো কিভাবে এগিয়ে আসতে পারে? না, এটা একটা হলো যে আমরা এটা বললামই, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কিন্তু প্রত্যেকটি প্রফিট অর্গানাইজেশন কিন্তু দেওয়ার কথা, যেমন ব্যাংক, অন্যান্য এগুলো কিন্তু সরকার মনিটর করতে পারে। আরেকটা জায়গাতে টাকা কিন্তু টাকা তো একটা বড় ইস্যু, যে টাকা সোর্স কোথা থেকে আসবে। টাকার একটা আমরা বলি সিন ট্যাক্স। সিন ট্যাক্সটা হলো যেমন তামাকের উপরে ক্ষতিকর পদার্থ, আমরা যদি তামাকের উপরে ট্যাক্স অনেক বাড়াই দিই, সমস্যা তো নাই, কিন্তু তাহলে মানুষ খাওয়া কমিয়ে দিবে, এই তো কমিয়ে দিলে তো আমাদের লাভ, ওই লোকটার খারাপ কোনো রোগ হলো না। কারণ আমাদের এখন সরকারকে দেখা যাচ্ছে যে কোটি 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 টাকা খরচ করতে এই চিকিৎসা খাতেই, অথচ এই রোগ যদি কমিয়ে যায় তাহলে অনেক ভালো না। যেমন অ্যাসবেস্টস ইন্ডাস্ট্রিতে, ওখানে আমরা যে ট্যাক্স বাড়াই দিই, ও এরকম করে করে বিভিন্ন জায়গাগুলোতে, যেমন কোমল পানীয় একটা, হ্যাঁ, তো এইসব জায়গাতে ট্যাক্স বাড়ায় দেওয়া উচিত। যেমন আমাদের ছেলেমেয়েরা এখন সব অবিস হয়ে যাচ্ছে ফাস্টফুড খেয়ে, ওখানে একটু ট্যাক্স বাড়ায় দেওয়া যেতে পারে। এরকম বিভিন্ন ক্ষেত্রে, যেমন অতিরিক্ত মোবাইল ব্যবহার হচ্ছে, যেটা প্রয়োজন নেই, মোবাইলের উপরও কিন্তু আমরা একটা ছোট্ট সিন ট্যাক্স দিতে পারি, 30 পয়সা হোক, 1 টাকা হোক। তো এই ফান্ডগুলো কিন্তু আমরা ক্যান্সারের জন্য, গবেষণার জন্য, উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি। তখন সরকারি বেসরকারি সবাই মিলেই কাজ করতে হবে। একটা দেশ গঠনে শুধু বাংলাদেশের 60 থেকে 70% সেবা খাত এখন আসলে বেসিক্যালি সেবা দিচ্ছে বেসরকারি খাত। তো বেসরকারি খাতকে উপেক্ষা করে বাংলাদেশ কখনোই স্বাস্থ্য খাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। আজকে আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারলাম। স্যার, আজকে আলোচনার বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি করম পরামর্শ থাকে তাহলে কাইন্ডলি বলবেন। জি আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আমরা যদি শারীরিক পরিশ্রম করি, প্রতিদিন 30 মিনিট করে যদি সপ্তাহে কমপক্ষে 5 দিন যদি আমরা একটু করি, সবুজ শাকসবজিগুলো যদি আমরা খাই, খাবারের মধ্যে যদি ফলমূল একটু বেশি থাকে, যেগুলোর মধ্যে খেলে আমরা দূষিত নয় এমন, আর সামনে রমজানের দিন আসছে, রমজানের দিনে যেন আমরা এমন খাবার না খাই যে খাবারে ভেজালযুক্ত খাবার, রঞ্জক বেশি পদার্থযুক্ত খাবার যেন না খাই, কারণ এই সব কটাই ক্যান্সার করতে পারে। আর যখনই আমরা যদি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, মেয়েদের স্তনের পরীক্ষাটা আমরা করতে পারি, আমরা কোলনের জন্য যদি 50 বছর যাদের বয়স বেশি, তাদের যদি আমরা একটু কোলোনোস্কোপি করার জন্য আসতে পারি, অথবা জরায়ু মুখের সমস্যা হয়েছে, একটু যদি ভাইয়া টেস্টটা করেন, এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা করি, যে কোনো সমস্যা হলে আমরা যেন চিকিৎসকের শরণাপন্ন হই, তাহলে কিন্তু দ্রুত ধরতে পারবো। আর দ্রুত ধরতে পারলে বেশিরভাগ ক্যান্সার রোগী সুস্থ হয়ে যাবেন।
অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে অনুষ্ঠানে আসার জন্য। আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আপনাকে ধন্যবাদ, মাছরাঙ্গাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি বাংলাদেশে ক্যান্সারের আধুনিক চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।